ভিভিপ্যাটে যা পড়ছে এবং মেশিনে যা পড়ছে সেটা 100% মিলিয়ে দেখার একটা দাবি বহুবার রাজনৈতিক দলগুলো সুপ্রিম কোর্টে আবেদন করেছে এবং বহুবার তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সবসময় ব্যালট পেপার স্বচ্ছ, এখনো অব্দি কেন চূড়ান্ত সংখ্যা জানানো হবে না সেই দাবিতেই আওয়াজটা তোলা উচিত আমার মনে হয়। 23 তারিখ ভোট হয়েছে, আজকে 24-25 হয়ে গেছে। এখনো অব্দি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ফাইনাল তথ্য দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেই প্রশ্নটা নির্বাচন কমিশনের দিকে সমস্ত রাজনৈতিক দলকে বলতে হবে, প্রশ্ন করতে হবে যে এই ফাইনাল তথ্যটা কোথাও যদি 92.5 হয় তাহলে সেটা 92.5, 91.7 হলে এটা 91.7, যা হয়েছে সেই ফিগারটা নির্বাচন কমিশনের কাছ থেকে চাইতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে এটা চাওয়া, এটা না চাইলে এতে যে অসুবিধা হতে পারে না সেটা বলা যায় না। কারণ কিছুদিন আগে পারাকালা প্রভাকর এখানে এসে বলেছিলেন যে অন্ধ্রপ্রদেশের একটি নির্বাচনের সময় দেখা গেছিল যে রাত্রিবেলা আরো অসংখ্য বেশি নাম্বার অফ ভোট ঢুকে গেছিল। কিভাবে ঢুকেছিল, কি বৃত্তান্ত সেটা আমরা জানি না। মহারাষ্ট্র এরকম উদাহরণ রাহুল গান্ধী দিয়েছিলেন যে নাম ঢুকে গেছিল এবং পরে ভবিষ্যতে ভোট বেড়ে যায়। সুতরাং একটা ভোট হয়ে গেছে 23 তারিখের পরে 24 তারিখ হয়ে আজকে 25 তারিখ হয়ে গেল, এখনো অব্দি কেন চূড়ান্ত সংখ্যা জানানো হবে না সেই দাবিতেই আওয়াজটা তোলা উচিত আমার মনে হয়। ইভিএম যে প্রশ্নাতীত সেটা বলে দেওয়া যায় না। ইভিএম এর একটা জিনিস ভালো করে বুঝতে হবে, যদি যারা ভোট কর্মী আছেন তারাও যেমন জানেন, যারা ভোট দিতে যান তারাও জানেন। একটি ইভিএম দেওয়া হয়, তার পাশে একটি ভিভিপ্যাট মেশিন থাকে, তার পাশে যেখানে ইভিএম এর ভোটটা গিয়ে সংগৃহীত হয় সেটা থাকে। এবার সুব্রমণিয়ান স্বামী যখন প্রথম এটা নিয়ে বলেছিলেন যে আমি কোথায় ভোট দিচ্ছি সেটা জানা যাচ্ছে না, সুতরাং এইটার পরিপ্রেক্ষিতে দেশের সুপ্রিম কোর্ট তখন নির্বাচন কমিশনকে বলেছিল যে এমন একটা ব্যবস্থা করুন যাতে এটা মানুষ দেখতে পায় কোথায় ভোট দিচ্ছে। এইখান থেকে প্রথম এসেছিল ভিভিপ্যাটের যে ধারণা সেইটা। ইভিএম এর পরে ভিভিপ্যাট আসে, ভিভিপ্যাট এর পরে হচ্ছে ওই যেখানে সংগৃহীত হয় ভোটটা সেটা আসে। এবার ঘটনা হচ্ছে যে ইভিএম এ আমি ভোটটা দিচ্ছি, ধরা যাক আমি কোন একটা পতাকায় 3টে তারাতে ভোটটা দিলাম, সেই পতাকায় 3টে তারাটা আমি দেখতে পেলাম ভিভিপ্যাটে পতাকায় 3টে তারায় পড়লো, 7 সেকেন্ড অব্দি ওটা ভ্যালিড থাকে, 7 সেকেন্ডের পরে কাগজটা ছিঁড়ে পড়ে যায়। এবার এই যে আমি দিলাম, আমার এরপরে ভিভিপ্যাটটা থেকে আমি যেটা সংগৃহীত হচ্ছে সেইটাতে যে ওই পতাকায় 3টে তারাতেই পড়েছে সেটার কোনো নিশ্চয়তা আজ অব্দি পাওয়া যায়নি। তাহলে এটার ঘটনাটা কেন আমি প্রশ্নটা করছি, দেখবেন যারাই ভোট দিতে যাবেন এবং ভোট দেবেন তারা দেখবেন যে ইভিএম এর এক পাশে কোনো কর্ডের আউটপুট নেই, এক পাশে কর্ডের আউটপুট আছে, আর ভিভিপ্যাটের দুপাশে কর্ডের আউটপুট আছে। একটা জাস্ট টেকনিক্যাল পয়েন্টে ভাবুন, কোনো টেকনোলজি ভাবতে হবে না, টেকনিক্যাল মানে জাস্ট মেশিনের সিস্টেমে ভাবুন। একটা ইভিএম থেকে একটি কর্ড বেরোয়, সেটা বাদিক থেকে একটি কর্ড বেরিয়ে ভিভিপ্যাটে ঢোকে, ভিভিপ্যাটের ডান দিক থেকে একটি কর্ড বেরিয়ে যেখানে সংগৃহীত হয় সেটা ব্যালট ইউনিট, সেখানে যায়। এবার আমি যদি প্রশ্ন করি যে ভিভিপ্যাটটা আমার হয়ে ভোট দিয়ে দিচ্ছে কিনা, সেটা আমি জানবো কি করে? এই প্রশ্নটা অত্যন্ত সঙ্গত একটি প্রশ্ন। তার কারণটা হচ্ছে যে ভিভিপ্যাটে যা পড়ছে এবং মেশিনে যা পড়ছে সেটা 100% মিলিয়ে দেখার একটা দাবি বহুবার রাজনৈতিক দলগুলো সুপ্রিম কোর্টে আবেদন করেছে এবং বহুবার তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যে এটা বলার কোনো মানে হয় না, 100% ভোট গুনতে গেলে অনেক সময় লাগবে। যে দেশের যে রাজ্যের একটি ভোটকে কেন্দ্র করে 1 মাস সময় যাচ্ছে এবং নির্বাচন কমিশন 1 মাস সময় দিচ্ছে, সেই রাজ্যের কিংবা সেই দেশের একটি ভোট গোনাকে সেই জায়গা থেকে এই ভোট গোনার জায়গাটাকে যদি আমি স্বচ্ছ না করতে পারি এবং ভিভিপ্যাট এবং ইভিএম এর ভোটের যে যদি তারতম্য হচ্ছে নাকি সেটা যদি 100% মিলিয়ে না দেখতে পারি এবং সেটা যদি না দেখে আমি গোটা বিষয়টাকে বলে দিই যে স্বচ্ছ হয়ে গেল, তাহলে আমি স্বচ্ছ বলছি বলেই এটা স্বচ্ছ হচ্ছে এমনটা নয়। প্রশ্নটা ওইখানে করতে হবে যে 100% কেন গুনে দেখা হবে না। এবার 100%, এবার এই যে কাগজটি বেরিয়ে আসে ভিভিপ্যাটের কাগজটি, সেটি হচ্ছে ওই বাটার পেপার টাইপের কাগজ, সেটা কিন্তু বেশি দিন থাকে না, এটা আস্তে আস্তে এটা উবে যায়। সুতরাং এবং এটা সংরক্ষিত রাখারও নিয়ম, যদি চ্যালেঞ্জও হয় সেটাকে গুনে দেখার উচিত।
কিন্তু আজ অব্দি কোনোদিনই কোনো রাজনৈতিক দল এটা বললেও দাবি করলেও কিন্তু এটা নিয়ে কখনোই কোনো মামলাতে সুপ্রিম কোর্ট সেরকম কোনো রায় দেয়নি। সুতরাং এখনো আমি যদি এরকম বহু উদাহরণ পাওয়া গেছে, বহু লোক বলেছেন যে আমি তো আমার ভোটটা আমাকে দিয়েছি, একটি বুথে আমি ভোট দিয়েছি, তাহলে সেই মেশিনে আমি শূন্য কি করে পেলাম? এই যে প্রশ্নগুলো বিভিন্ন সময় উঠেছে, সেই প্রশ্নগুলো নিরসনের জন্যই আসলে নির্বাচনটা শুধুমাত্র ফল ঘোষণা করে দেওয়া, নির্বাচন হতে দেওয়া এবং ফল ঘোষণা করে দেওয়ার মধ্যেই নির্বাচন কমিশনের কাজ শেষ হয়ে যায় না। এটা যে স্বচ্ছ সেটা প্রমাণ করার জন্য সেই কাজটা করতে হয়, এবং সেই জন্যই ইভিএম এবং ভিভিপ্যাটের সমস্ত কাগজ মিলিয়ে দেখাটা অত্যন্ত জরুরি একটা কাজ বলে আমি মনে করি। সবসময় ব্যালট পেপার স্বচ্ছ। সারা পৃথিবীতে জার্মানি থেকে শুরু করে আমেরিকা সব জায়গায় ব্যালট পেপারেই ভোট হয়। এখন অনেকে বলতে পারেন ভারতবর্ষের গণতন্ত্রে এত এত মানুষ, 7 কোটি মানুষ, 140 কোটি মানুষের ভোট গোনার ক্ষেত্রে ব্যালট পেপারে অনেক অসুবিধা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে ইভিএম এর থেকে ব্যালট পেপার সবসময় স্বচ্ছ। আমি কাকে ভোট দিচ্ছি আমি নিজে দিচ্ছি, সেই ব্যালটটি ভাঁজ করছি, আমি ঢুকাচ্ছি। এবার ব্যালট পেপারে এক ধরনের চুরি হতে পারে, কিন্তু ইভিএম এ প্রযুক্তিগত চুরির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, এবং সেই জন্যই আমি ইভিএম এর বদলে ব্যালট পেপারের দিকে ভোট করার পক্ষপাতী। এবং ভবিষ্যতে যদি কখনো এটা নিয়ে কথা হয় যে ব্যালট কেন ব্যালট, সেখানে এই যুক্তিগুলোই আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একসময় রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছেন এবং একটি রাজ্যের বড় পোস্টে কাজ করেছেন কান্নান গোপীনাথন। আপনি কান্নান গোপীনাথনের সঙ্গে আপনারা যদি যোগাযোগ করতে পারেন কোনো সময়, কান্নান গোপীনাথন এখন কংগ্রেসে আছেন, কিন্তু কান্নান গোপীনাথনের সঙ্গে যদি যোগাযোগ করতে পারেন, উনি কেরালার থেকে আইএএস ছিলেন। এবার সেই আমলা কিন্তু বলেছিলেন, সেই আমলাই কিন্তু প্রথম প্রশ্ন করেছিলেন যে এই স্বচ্ছতার জন্যই কিন্তু এই জায়গাটাকে তুলে ধরা উচিত, 100% গুণে দেখা উচিত। এবং ব্যালটের পক্ষে সবাই যারা স্বচ্ছতার কথা বলে, যারা ব্যালটের কথা বলে, তারাই আসলে ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে, ভারতের গণতন্ত্রটাকে টিকিয়ে রাখার কথা বলে। যারা ইভিএম এর, আমি বলতেই পারি যে ভগবান আছে, আমি বলতেই পারি ইভিএম হচ্ছে একেবারে ঠিকঠাক একটা জিনিস, কিন্তু আমি বলে দিলেই তো ভগবান আছে এমনটা নয়, আমি বলে দিলেই তো ইভিএম ঠিক হয়ে যাচ্ছে এমনটা নয়। সুতরাং প্রশ্নটা ওইখানে যে আপনি যদি স্বচ্ছ নিজেকে বলতে চান, তাহলে সেটা প্রমাণ দিয়ে দেখাতে হয় যে আমি স্বচ্ছ মানুষ, এবং সেই প্রমাণটার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে যে ব্যালট পেপারে ভোট করা। এটাই আমার বক্তব্য। গ্রামীণ এলাকায় আসলে সমস্যাটা হচ্ছে যে গ্রামীণ এলাকা না, বেশিরভাগ রাজনৈতিক দলই আসলে ওয়াকিবহাল নন। ফর্ম 17C, ফর্ম 17C হচ্ছে রাজনৈতিক দলের যে যারা পোলিং এজেন্ট থাকেন তাদের কাছে দেয়া হয় যে এত ভোট পড়েছে, এত ভোট অ্যাবসেন্ট, এত ভোট প্রেজেন্ট ছিল, এটা 17C দেওয়া হয়। এবং সেই 17C দেওয়ার সময় কোন ইভিএম নাম্বার দেওয়া হচ্ছে, সেই ইভিএম নাম্বারের সঙ্গে পরে যারা কাউন্টিং এজেন্ট হিসেবে যান, সেইটা কাউন্টিং এজেন্টদের কাছে দিতে হয়। সেই কাউন্টিং এজেন্ট সেই ইভিএম নাম্বারটা মিলিয়ে দেখার কথা। এই এত সমস্ত কিছু ভারতবর্ষের রাজনীতিতে কোন মানে সমস্ত রাজনৈতিক দলের নিচের তলার কর্মীরা জানবেন কিংবা জানেন এমনটা নয়। তবে আমার মনে হয় 17C ফর্মটা সম্বন্ধে সবারই জানা উচিত, এবং ওই পোলিং এজেন্টরা যে ফর্মটা দেবেন সেই ফর্মটাই গিয়ে পরে মিলাতে হয় যারা কাউন্টিং এ যান তাদের কাছে। সুতরাং ইভিএম স্ট্রং রুমে আমি বিরাট পাহারা দিয়ে আসলাম, এবং ইভিএম এ এত মানুষের ভোট পড়েছে, এত মানুষের ভোট পড়েনি, এই সমস্তগুলোকে মিলিয়ে দেখাটা, ওরা তখন টোটাল ভোটস যেটা কাউন্টেড করে, টোটাল ভোটস কাউন্টেড এর আগে টোটাল ভোটস পোলটা আগে দেখিয়ে নেয় যে সেই পোলটার সঙ্গে আমার টোটাল ভোটটা মিলছে নাকি, সেটা দেখে তারপরেই আমি কাউন্টিং এর মানে অপশন দেওয়া উচিত। এখন জোরজার করে তো সমস্ত কিছু হয় না, সুতরাং জোরজার করে যদি সমস্ত কিছু মিলিয়ে দেওয়া যায় তাহলে সমস্ত কিছু মেলে, কিন্তু মেলার কথা হচ্ছে আসলে এই 17C ফর্মের সমস্ত তথ্য পরে কাউন্টিং এজেন্টরা মিলিয়ে দেখার কথা, এবং সেই জন্যই এই প্রযুক্তিটাকে ওইভাবেই দেখতে হবে। 17Cর সঙ্গে পরের কাউন্টিং এজেন্টের 17Cর সঙ্গে ইভিএম নাম্বার সমস্ত মিলিয়ে দেখা উচিত, এবং সেইভাবেই রক্ষণাবেক্ষণ করা উচিত, এবং সেটা প্রশাসনিক কাজ এবং সেটা নির্বাচন কমিশনেরই কাজ।